সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সাংবিধানিকভাবে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, এ দাবি সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হলো। শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় চীন, যা বললেন ডক্টর ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেষে জানিয়ে দেব ছাত্র শিবির কিছু কৌশল অবলম্বন করেছে, যার মাধ্যমে ছাত্র জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনা পদত্যাগ করেনি এবং সংবিধান অনুযায়ী এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তবে তাঁর এ দাবি সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয়ের এমন দাবির বিষয়ে জানতে চাইলে দ্য ডেইলি স্টার কথা বলেছে সংবিধান বিশেষজ্ঞ আরিফ খানের সঙ্গে। শেখ হাসিনা পদত্যাগ করেনি এ দাবি প্রসঙ্গে আরিফ খান বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আলাপ আলোচনা গোপনীয়তার মধ্যে হয়। কাজেই তারা গোপনীয়তা রক্ষা করে কি আলোচনা করেছেন তা তারাই জানেন। তাদের মধ্যে একজন যখন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন সেটাই গ্রহণযোগ্য ও চূড়ান্ত। কাজেই সাংবিধানিকভাবে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী আছেন, এটা মোটেই যুক্তিযুক্ত কথা নয় এবং পুরোপুরি ভিত্তিহীন ও অমূলক দাবি। এটা আর আলোচনারই বিষয় নয়, যোগ করেন তিনি। আরিফ খান বলেন, গণ অভ্যুত্থান বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের অর্থ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ না করা। সংবিধানেও বলা নেই যে ঘোষণা দিয়ে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন বা পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তখন তার পদত্যাগপত্রের প্রমাণ হিসেবে এই ঘোষণাই যথেষ্ট ও চূড়ান্ত। সেখানে কোনো লিখিত পত্র দেওয়া হয়েছে কিনা সেটাও দেখার প্রয়োজন নেই। পরবর্তীতে পরিস্থিতি যা হচ্ছে বা হয় তা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে হবে, কিন্তু সংবিধানের মধ্য থেকে করতে হবে তা অপরিহার্য না উল্লেখ করে আরিফ খান বলেন, সংবিধানে বলা না থাকলেও অদ্ভুত পরিস্থিতিতে সেনাপ্রধান এক ধরনের কর্তৃত্ব নিয়েছে, রাষ্ট্রপতি ও ছাত্ররা এক ধরনের কর্তৃত্ব নিয়েছেন। এই তিন কর্তৃত্ব নিয়ে এক ধরনের কাঠামো তৈরি হয়েছে। সংসদ ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশে, কিন্তু বর্তমান সংবিধানে এমন কোনো বিধি নেই। কিন্তু অদ্ভুত পরিস্থিতিতে রাষ্ট্রপতি এটা করতে পারেন যা সাংবিধানিক কাঠামোর মধ্যেই রয়েছে। এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, শেখ হাসিনা সরকারের আমলে পরিবর্তন করার পরে যে সংবিধান বর্তমান রয়েছে সে অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মাত্র দুটি ফলাফল আসতে পারে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়টি জানালো রাষ্ট্রপতি তাকে ছাড়া সংসদের অন্য কোনো যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানাবেন। অপরটি হচ্ছে যোগ্য কাউকে পাওয়া না গেলে পদত্যাগী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে বলবেন এবং ওই দিন থেকে পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হবে। এই 3 মাস পদত্যাগী প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা দায়িত্বে বহাল থাকবে এবং কেবল রুটিন দায়িত্ব পালন করবে নির্বাচন পর্যন্ত। তিনি বলেন, এটা স্বাভাবিক সময়ের জন্য, যা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট স্বাভাবিক নেই। এখানে একটি সফল গণ অভ্যুত্থান হয়ে গেছে। তিনি আরও বলেন, পৃথিবীর কোনো সংবিধান লেখার সময় এটা পরিকল্পনা করা হয় না যে ওই দেশের প্রধানমন্ত্রী তার দেশের সাধারণ মানুষকে গণহত্যা করবে কিংবা গণহত্যা করে দেশকে একটি সংকটে ফেলে পালিয়ে যাবে কিংবা পালিয়ে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেবে।
এগুলো বিবেচনায় সংবিধান লেখার নিয়মও নেই। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই তিন ধরনের ঘটনাই ঘটেছে। ফলে বাংলাদেশের সংবিধান এর সমাধান দিতে পারছে না এবং নতুন কিছু করতে হচ্ছে। দেশের পুরো ক্ষমতা বিপ্লবী জনতার কাছে চলে গেলে এই মুহূর্তে কোনো সরকার থাকে না, কিন্তু প্রশাসনিক শৃঙ্খলা আনার জন্য প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরপরই যারা দৃশ্যত ক্ষমতাবান থাকেন বা সার্বিক পরিস্থিতি যাদের নিয়ন্ত্রণে থাকে তারাই ক্ষমতায় আছে বলে ধরে নেওয়া হয়, যোগ করেন তিনি। সজীব ওয়াজেদ দাবি করেছেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। এই দাবির বিষয়ে আরিফ খান বলেন, এটা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ আছে, কারণ পৃথিবীতে সুযোগের দরজা সবসময় খোলা। সভ্যতার নিয়ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসটি নিয়েও আদালতে যাওয়া যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা যাবে কিনা। তিনি মনে করেন এর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। একটি বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর একটি কার্যত সরকার বা ডিফেক্টো সরকার প্রয়োজন হয়, কারণ গণ অভ্যুত্থান মানে নৈরাজ্যের শুরু। এই নৈরাজ্য নিয়ন্ত্রণের জন্য একটি সরকার লাগবে। এই সরকারের বৈধতা কোথাও চ্যালেঞ্জ করা যায় না এবং চ্যালেঞ্জ করলেও সেটা বাতিল করা হয়। আরিফ খান বলেন, গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সংসদ ভেঙে দেওয়া এবং একজনকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে একটি সরকার গঠন করা। যদিও বাংলাদেশের বর্তমান সংবিধানে কোথাও এর উল্লেখ নেই। 90-এর গণ অভ্যুত্থানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, সরকার গঠন ও ক্ষমতা চর্চার দিক থেকে 90-এর গণ অভ্যুত্থানের সঙ্গে 5 আগস্টের গণ অভ্যুত্থানের প্রায় 90% মিল আছে। সেই সময়ে অন্তর্বর্তী সরকার গঠনসহ যা হয়েছিল তার কোনোটি তৎকালীন সংবিধানে ছিল না। পরবর্তীতে দ্বাদশ সংশোধনের মাধ্যমে এসব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়। এসব ঘটনাকে আজ পর্যন্ত কেউ আদালতে চ্যালেঞ্জ করেননি উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে বর্তমান সময়ের এই সার্বিক কার্যক্রমেরও সাংবিধানিক ও আইনি বৈধতা দিতে হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। ইতিমধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে, ভারতে ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত কি করতে পারে? ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে। তার একটা প্রতিক্রিয়া আছে, তা চলতে থাকবে। তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই। ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে, কিন্তু এখনও তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেয়নি। 2016 সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন, তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে, তারপর আইনি জটে এখনও মালিয়াকে ফেরত পায়নি ভারত। শ্রীরাধা বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ মুজিব ও তার পরিবারের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদে থাকতে পারবেন। তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না। আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন, শেখ হাসিনা ভারতে থাকার বিষয়টি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তার মতে, দুটি বিষয় এক করে দেখা উচিত নয়, দুটি বিষয় আলাদা। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, ফলে তার সাথে সম্পর্ক ভালো রাখার পেছনে দুদেশের স্বার্থ রয়েছে। দলাই লামার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকেও ভারত আশ্রয় দিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন। তারপরেও তো আর থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি।
বর্তমান অবস্থা, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই। সুরক্ষা বিশেষজ্ঞ ও সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় বলেন, টেকনিক্যালি বলা যেতে পারে শেখ হাসিনা স্টেটলেস। তিনি ভারত থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না, কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। ফলে তিনি কতদিন এখানে থাকবেন তাতে বাংলাদেশের হাতে দেওয়া হবে বা হবে না, এটা শীর্ষ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এখন যা পরিস্থিতি তাতে প্রত্যর্পণের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা অন্তত মনে করছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চাই। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজে অংশীদার হবে চীন। বুধবার 25শে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি এসব কথা বলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের সোলার প্যানেলে বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে। এ সময় অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র শিবির কিছু কৌশল অবলম্বন করেছে, যার মাধ্যমে ছাত্র জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। বুধবার 25শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ, প্রায় 15 বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে। ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের সকল ব্যক্তি, দল ও মতের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সকল ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।